দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের আইসিএসসি বোর্ডের 10টি কবিতা রয়েছে। সেই 10টি কবিতার বিষয়বস্তু আমি আগে থেকেই প্রত্যেকটি কবিতা আলাদা আলাদা করে তোমাদের সামনে রেখেছি, মানে হাজির করেছি। সেই প্রত্যেকটি কবিতা তোমরা চাইলে আলাদা আলাদা করে ভিডিও দেখেই নিতে পারো, সেগুলিতে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। কিন্তু তোমাদের পরীক্ষার সুবিধার্থে, মানে তোমরা যাতে অল্প সময়ের মধ্যে এই কোর্সটি কমপ্লিট করতে পারো, সেজন্য 10টি কবিতার খুব সামান্য আলোচনা, খুবই সংক্ষেপে আলোচনাগুলি আজ আমরা করব। তোমরা এই 10টি কবিতার আলোচনা যদি অল্প করে দেখে নাও পরীক্ষার আগে, তাহলে তোমাদের প্রশ্ন লেখার ক্ষেত্রে বা বোঝার ক্ষেত্রে কবিতাটি খুব সুবিধা হবে। মানে ওগুলো তো ছিলই বড় বড় আলোচনা, এটা একদম শর্টে খুব অল্প সময়ের মধ্যে আমি কমপ্লিট করব। চলো তাহলে শুরু করি। প্রথম যে কবিতাটি আমাদের রয়েছে তোমরা জানোই, সেটি হলো মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি। এই যে কবিতাটি, এই কবিতাটি নিয়ে এখন আমি আলোচনা করব। এই যে বঙ্গভূমির প্রতি কবিতাটি রয়েছে, এই কবিতাটিতে আমরা এক কথায় বলতে পারি দেশ মাতৃকার কাছে কবি অমরত্ব প্রার্থনা করেছেন। কবিতাটি বিশ্লেষণ করলে এই দাঁড়ায়, মানে কবিতাটির শুধু বিশ্লেষণ করাটা ভুল হবে, মানে কবিতার প্রেক্ষাপট এরকম যে মাইকেল মধুসূদন দত্ত ছোটবেলা থেকেই ইংরেজির প্রতি তার একটু বেশি টান ছিল। তিনি শেলি, কিটস, শেক্সপিয়ার ইত্যাদিদের মতো হতে চেয়েছিলেন, আর যার ফলে তিনি প্রথমে ইংরেজি দিয়ে কাব্য কবিতা লিখতে শুরু করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য মনে করো ক্যাপটিভ লেডি, তারপর ভিশন অফ দি পাস্ট ইত্যাদি। তো এই সমস্ত দিয়ে তিনি কাব্য কবিতা লিখতে শুরু করেছিলেন। কিন্তু তারা যে লেভেলের কবি, কিটস, শেলি, শেক্সপিয়ার, তাদের মতো হওয়া কি অত সহজে হওয়া যায়? মাইকেল মধুসূদন দত্ত চেষ্টা করলেও তাদের মতো কিন্তু হতে পারেনি। তিনি সাগরে ডুব দিয়েছিলেন ঠিকই, কিন্তু সেই সাগর থেকে তিনি কিন্তু উঠতে পারেনি, মানে সেখানে তিনি কুল পাননি। তারপর তিনি ভাবলেন যে বাংলাতে লেখাই আমার ঠিক হবে। তো যার ফলে প্রথমে আমাদের বাংলা ছেড়ে তিনি বিদেশে চলে গিয়েছিলেন কাব্য কবিতা লিখতে। সেখানে গিয়ে অভাব, অনটন ইত্যাদি বিভিন্ন অসুবিধার মধ্যে তাকে পড়তে হয়। সেই সময় বিদ্যাসাগর তাকে প্রচুর অর্থ সাহায্যও করেছিলেন, আর এর ফলে তিনি আবার আমাদের বাংলায় ফিরে এসে বাংলায় কাব্য কবিতা লিখতে শুরু করেছিলেন। আর তখনই তিনি আক্ষেপ করেছিলেন যে যে ভুলটি আমি করেছি বা যে ভুলটি আমার হয়েছে, সেই ভুলটির জন্য আমাকে তুমি মার্জনা করে দিও বা ক্ষমা করে দিও। মানে দেশমাতৃকার কাছে তখন তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন। আর তিনি বলেছিলেন মানুষ মাত্র তো ভুল হতেই পারে, আমারও ভুল হয়েছে, তাই আমার ভুল ত্রুটিগুলিকে তুমি যদি দূরে সরিয়ে রেখে আমার যদি শুধু গুণগুলিকে তুমি সামনে ধরে রাখো, তাহলে আমি আর কি অমরতা পেতে পারি বা অমরত্ব পেতে পারি। আর বলছে যে তোমার আশীর্বাদে কি হবে না, তোমার আশীর্বাদে সব সম্ভব, মানে তুমি চাইলে সব কিছু আমাকে দিতে পারো। তো এই জন্যই বঙ্গভূমির কাছে কবি প্রার্থনা করেছেন অমরতার। আরও ডিটেলসে গেলে অনেক বলা হয়ে যাবে, ডিটেলসে তো যেতেই পারি। ডিটেলসে দেখতে হলে তোমাদেরকে একটি যেটা শুধু কবিতার ভিডিওটি, সেই কবিতার ভিডিওটি রয়েছে। এখানে তো আমি শুধু সারসংক্ষেপটি বললাম, মানে হালকা করে একটু টাচ, যাতে তোমাদের বিষয়বস্তুটা মনে পড়ে যায়, সেজন্যই বললাম। এবার আমরা নেক্সট যে কবিতা, সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। এবার আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সভ্যতার প্রতি। এই সভ্যতার প্রতি যে কবিতাটি রয়েছে, এই কবিতাটিতে রবীন্দ্রনাথ মূলত বলতে চেয়েছেন যে এই যে এখনকার দিনে তুমি দেখতে পাচ্ছ বিভিন্ন বড় বড় ফ্ল্যাট, ইট কাঠ পাথরের তৈরি যে দেওয়াল, সেই দেওয়াল আমাদের একটি ছোট্ট সীমানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, এবং রবীন্দ্রনাথ এই সীমানাতে আবদ্ধ থাকতে চান না। তিনি তার মনকে উন্মুক্ত করে দিতে চান। আগেকার দিনে যে আমরা দেখতে পেতাম মুনি ঋষিরা বনের মধ্যে, তপবনে যে ঘর বানিয়ে থাকতো এবং সেখানে ধ্যান করত, সেখানে পড়াশোনা হতো, ছাত্ররা গুরুর বাড়িতে গিয়েই লেখাপড়া করত, সেখানে থাকতো, গুরুকে এবং গুরুর স্ত্রীকে তারা বাবা মা হিসাবেই মানে দেখতো। এই ধরনের যে শিক্ষা, এই ধরনের যে আচরণ, এটি
রবীন্দ্রনাথের বেশ পছন্দ ছিল। আর বর্তমানকালে এই যে একা একা এখন দেখবা সব জয়েন্ট ফ্যামিলি থেকে সিঙ্গেল ফ্যামিলিতে সব পরিণত হয়েছে, বাবা মাকে পর্যন্ত ছেলে মেয়েরা দেখছে না, সব আলাদা আলাদা হয়ে গেছে। এই ধরনের যে ফ্যামিলি তৈরি হচ্ছে বা এই ধরনের যে সমাজ তৈরি হচ্ছে, এই সমাজটিকে রবীন্দ্রনাথ কিন্তু পছন্দ করতো না। এই কবিতায় আমরা দেখতে পাই ইট কাঠ পাথরের যে সান্নিধ্য সেখান থেকে বেরিয়ে এসে বনভূমির মধ্যে নিজেকে তিনি বিলিয়ে দিতে চেয়েছেন, বা বলতে পারো প্রকৃতির মধ্যে তিনি নিজেকে বিলিয়ে দিতে চেয়েছেন। তাই তিনি বলেছেন ইট কাঠ পাথরকে দূরে সরিয়ে রাখো, এবং সেই যে পুরাতন যুগ, ধরো যেই সময় গাছের ছাল পরে মানুষরা থাকতো, বা মনে করো ভেজ খেয়ে সবাই দিন যাপন করত। আর মনে করো তপবনে পড়াশোনা হতো, স্নান করে একটা ধ্যান করার একটা নির্দিষ্ট সময় থাকতো, মানুষের হাতে প্রচুর সময়। এখন তো মানুষ ধরো ভীষণ ব্যস্ত, তাই না? এই 1 মিনিটও তার দাঁড়ানোর সময় নেই বা কারোর সাথে গল্প করার সময় নেই, কিন্তু আগে সেই সময়টি ছিল। তো এই যে জিনিসগুলা রবীন্দ্রনাথ পুরাতনেই আবার ফিরে আসতে চেয়েছেন। এটাই হলো সভ্যতার প্রতি কবিতার বিষয়বস্তু আলোচনা। আর ডিটেলসে গেলে তো আমি বলছি যে কবিতার আছেই, মানে পার্টিকুলার ভিডিও দেওয়াই আছে। তো যাই হোক, বেশি দূর না গিয়ে আমি এবার 3য় নাম্বার যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। এবার আমরা কাজী নজরুল ইসলামের লেখা কুলি মজুর যে কবিতাটি রয়েছে সেই কুলি মজুর কবিতাটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, এখানে কুলি মজুর কবিতাটিতে কাজী নজরুল ইসলাম দেখাতে চেয়েছেন যে এই যে সভ্যতার উঁচুতে বসে থাকা বাবু সম্প্রদায়, বা সভ্যতার উঁচুতে যারা বসে রয়েছে টাকা পয়সা নিয়ে, সেই সমস্ত লোকেরা নিচের খেটে খাওয়া মানুষদের কি ধরনের জঘন্য ব্যবহার করে তাদের সাথে, তাদেরকে যে অবহেলিতভাবে তারা ট্রিটমেন্ট করে, মানে অবহেলিত তারা রেখেই দেয়, তাদেরকে অত্যাচার করে, তাদের ন্যায্য পাওনা দেয় না। এই কথাটি কাজী নজরুল ইসলাম এই কবিতায় বলেছে। কবিতাটি শুরু হয়েছিল এমনভাবে যে কাজী নজরুল ইসলাম একদিন ট্রেনে করে যাচ্ছিলেন, তখন সেখানে তিনি দেখতে পেয়েছেন একজন কুলিকে একটি বাবু সাহেব ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দিয়েছে। কারণ তার ট্রেনে মাল উঠিয়ে দেওয়া পর্যন্তই তার সময়, তার বেশি সে থাকতে পারবে না, সে ট্রেনে ভ্রমণ করতে পারবে না, মানে তাদের যোগ্যতা নেই অ্যাকচুয়ালি, বাবু সাহেবরা মনে করে এটা, এই জন্য তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আর এই দৃশ্য দেখে কাজী নজরুল ইসলামের চোখ ফেটে জল বেরিয়ে এসেছিল। তিনি ভাবছেন এইভাবেই কি সমাজের অবহেলিত মানুষরা সারা জীবন মার খেয়ে যাবে, বা এইভাবেই কি তারা অত্যাচারিত হয়ে যাবে? যাদের পরিশ্রমের ফলে এই যে বড় বড় বিল্ডিং, 2তলা 3তলা 4তলা বড় বড় ফ্ল্যাট গড়ে উঠছে, তারা কোথায় থাকছে? তারা থাকছে সেই ফ্ল্যাটের নিচেই কোনো ঝোপড়ি বস্তিতে। সেই বস্তিতে থেকেই তারা মানুষ হচ্ছে। এই যে বড় বড় পিচের রাস্তা তৈরি হচ্ছে, তাদের বাড়ির সামনে দিয়ে কোনো রাস্তাই হয়তো বা থাকে না, তারা মাটির রাস্তা দিয়ে যাতায়াত করে। কিংবা মনে করো বড় বড় বাস যারা তৈরি করছে, জাহাজ যারা তৈরি করছে, তারা দেখবে সাইকেল চালাচ্ছে বা হেঁটে হেঁটে, কারণ তাদের আর্থিক অবস্থা ভীষণ খারাপ। তারা সেই সমস্ত জিনিস, যারা অ্যাকচুয়ালি গাড়ি বানায় লেবার, তারা কি গাড়ি কেনার তাদের সামর্থ্য হয় বলো তো? তোমরাই চিন্তা করো, তারা তো গাড়ি কেনার সামর্থ্য হয় না, কিন্তু তারাই তো গাড়ি বানাচ্ছে। তো কুলি মজুররা বলেছে তাদের দানের ফলেই আমরা সব কিছু মানে উপভোগ করতে পারছি, অথচ তাদেরকে আমরা অবহেলায় সাইডে সরিয়ে রাখছি, তাদের প্রতি একটু করুণাও করছি না। তাই মানে এটা বলেনি কাজী নজরুল ইসলাম যে তাদেরকে কোটি কোটি টাকা দিয়ে দাও, সেটা বলেনি। তিনি বলেছে যে তাদের যে ন্যায্য পাওনা, তারা যেটুকু কাজ করছে সেটুকুই তাদের দাও, তাহলেই তো হয়। কিন্তু তোমরা কি করছো? তাদের ঠকাচ্ছ। তারা 100 টাকা পেলে তাদেরকে তোমরা 20 টাকা 30 টাকা ইত্যাদি দিচ্ছ, তার আসল যে টাকাটা সেটা তোমরা দিচ্ছ না। এটাই কাজী নজরুল ইসলামের আক্ষেপ। কিন্তু তার সাথে তিনি এটাও বলেছেন, এই যে তোমরা এই ধরনের অবহেলায় রেখেছো, এই অবহেলা তো বেশি দিন থাকবে না, এই অবহেলা তো বেশি দিন করা যাবে না। আসবে শুভ দিন, তার মানে ভালো দিন আসবে, যেই দিন সবাই মিলে অন্যায়ের প্রতিবাদ করবে, এবং অন্যায়ের প্রতিবাদ করে তাদের নিজেদের পাওনার হকের টাকা বা হকের যে সম্মান, সেই সম্মানটি তারা আদায় করে নেবে। সেই দিন খুব শিগগিরই আসবে। এই আশায়
কাজী নজরুল ইসলাম বুক বেঁধেছেন। এবং এই কবিতাটি মোটামুটি এরকমই আর কি। এই বিষয়বস্তু ধরো আমি খুবই তো সংক্ষেপে বলি, তো আসল যদি ভিডিওটি দেখে নাও তাহলে সেখানে ডিটেলসে দেওয়া আছে, তাই এটিকে দীর্ঘায়িত করব না। আমরা নেক্সট যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির দিকে এগিয়ে যাব। এবার আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেই কবিতাটি হলো জীবনানন্দ দাশের লেখা আবার আসিব ফিরে। এই কবিতাটি নিয়ে এবার আমরা আলোচনা করব। দেখো, জীবনানন্দ দাশ অবিভক্ত বাংলায় তখন জন্মগ্রহণ করেছিল। মানে তখন এইরকম আমাদের বেড়াও ছিল না, ঘেরাও ছিল না, বর্ডারও ছিল না, তো তখন বাংলা বলা হতো। সেই বাংলায় তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই বাংলা প্রকৃতিকে তিনি এতটাই ভালোবেসেছেন যে তার এক জনমে তার কিন্তু এই বাংলাকে দেখার স্বাদ মেটেনি। তিনি বারবার চেয়েছেন, এই কবিতায় বলেওছেন যে এই বাংলাতেই আবার আমি জন্মগ্রহণ করতে চাই। সে আমাকে যে মানুষ হিসাবেই জন্মগ্রহণ করতে হবে তা নয়, তিনি 9টা ভাবে আসতে চেয়েছেন। তোমরা বই একটু ঘেটে দেখবে, এটা অনেক সময় পরীক্ষাতেও আসে। আমি স্টুডেন্টদেরকেও বলছি যে এটা পরীক্ষাতে আসে, 8টা লিখবে না, 7টাও লিখবে না, 9টাই কিন্তু কবিতা দেখে একটু বের করে নেবে। 9টা রূপে তিনি আসতে চেয়েছেন। আর সেগুলির মধ্যে ধরো শঙ্খচিল, শালিক, হাঁস, বক, শিশু, কিশোর, বালিকা, তারপর মনে করো লক্ষ্মী পেঁচা ইত্যাদি ইত্যাদি, টোটাল 9টা আছে আর কি, বলে দিলাম আমি। তো সেই 9টা রূপে তিনি আবার ফিরে আসতে চেয়েছেন এই জলঙ্গির তীরে, বা মনে করো যে আরো অনেক 2-3টা নদীর কথাও এখানে আছে, রূপসার ঘোলা জল, জলঙ্গির তীরে, তারপরে মনে করো ধানসিঁড়িটির তীরে ইত্যাদি ইত্যাদি, আরো অনেক কিছু আছে। তো এই ধরনের বেশে তিনি আবার আসতে চেয়েছেন, কারণ এক জন্মে বা এক জনমে তার কিন্তু স্বাদ মেটেনি এই বাংলাকে উপভোগ করার। আর তাই তিনি বলেছেন আবার আসিব ফিরে। মানুষ হিসেবে না হলেও এই 9টি ভাবে তিনি আসতে চেয়েছেন। এটি হলো এই কবিতার বিষয়বস্তু, আরো ডিটেলসে আছে, যাই হোক বারবার একই কথা বলবো না। তো এবার আমরা নেক্সট যে কবিতা সেই কবিতার দিকে এগিয়ে যাব। এবার আমরা সিঁড়ি, সুকান্ত ভট্টাচার্যের যে সিঁড়ি নামক কবিতাটি রয়েছে সেই সিঁড়ি কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। এই সিঁড়ি কবিতাটিতে সুকান্ত ভট্টাচার্য বলতে চেয়েছেন, বিত্তশালী মানুষেরা দরিদ্র শ্রেণীর মানুষদের শোষণ করে তাদেরকে সিঁড়ি রূপে ব্যবহার করে উপরে উঠে যাবার পর তাদের দুঃখ দুর্দশার প্রতি ফিরে না তাকানোর বিরুদ্ধে কবির প্রতিবাদ, মানে সুকান্ত ভট্টাচার্যের প্রতিবাদ মূলত এই কবিতায় দেখা যায়। দেখো, এই কবিতায় সুকান্ত ভট্টাচার্য আসলে বলতে চেয়েছেন, আমাদের প্রত্যেকের বাড়িতেই সিঁড়ি আছে, আমরা জানি। সিঁড়ি দিয়ে আমরা কি করি? তোমরা সবাই করো, আমিও করি। সবাই জানে সিঁড়ি দিয়ে আমরা কি করি। সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাই। এই যে তুমি সিঁড়ির বুকে পা দিয়ে, সিঁড়িকে পা দিয়ে মারাই করে যে উপরে উঠে যাচ্ছ, তার ফলে কি হচ্ছে? সিঁড়ির বুকে ব্যথা লাগছে। সিঁড়ি কিছু বলছে? কিছু বলছে না, সে তো চুপ করে বসে আছে। আসলে মানুষকে, নিম্ন শ্রেণীর মানুষকে কবি সুকান্ত ভট্টাচার্য এখানে সিঁড়ি হিসাবে কল্পনা করেছেন। তো তুমি সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে, ছাদে উঠে গেলে, তারপর পিছন ফিরে কি তাকাও? সিঁড়িটার কি অবস্থা হয়েছে, বা সিঁড়িটা কি কাঁদছে না হাসছে না কি করছে, সেভাবে কি তাকাও? সেটা তো আমরা ঘুরেও দেখি না, অথচ আমরা তাকে ব্যবহার করে তো উপরে উঠে গেলাম। উপরে উঠে গিয়ে আমরা আনন্দ ফুর্তিতে মেতে উঠি, তারপর সিঁড়ির দুর্দশা আমরা ঘুরেও তাকাই না। তো এটাই কবির আক্ষেপ। এটাই এবার সিঁড়ির বদলে আমরা যদি মানুষের সাথে তুলনা করি, মনে করো বড় বড় বিত্তশালী মানুষরা, এই যে একটু আগে কুলিমজুর কবিতায় বললাম, এই যে বিভিন্ন কাজ করে দিচ্ছে, বিভিন্ন কাজ করছে, এবার সেগুলো তো লেবার শ্রেণীরাই করে। বড় বড় যারা কোটিপতি, মানে যারা এখন মিলেনিয়ার ইত্যাদি, তারা কি নিজের হাতে তাদের ফ্যাক্টরি চালায়? বলতো, তারা তো চালায় না, চালায় তো লেবার শ্রেণীর লোকেরাই। কিন্তু তাদের হাত দিয়ে তারা টাকা পয়সা কামাই করে নিচ্ছে, অথচ তাদের দিকে ফিরেও তাকাচ্ছে না। তারা যে কেমন অবস্থায় রয়েছে সেটা কিন্তু তারা দেখছে না। আর এখানেই কবির প্রতিবাদ। তিনি এটাও বলেছেন যে আপনারা বা তারা, বাবু সাহেবরা অ্যাকচুয়ালি আর কি, সিঁড়িতে
শু পরে, মানে শুয়ের নিচে খড়মের যে শক্ত শক্ত যেগুলো সোল থাকে সেগুলো পরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। উঠে গিয়ে কি করছে, উঠে গিয়ে তাদের বুকের মধ্যে, মানে ওটাকে সিঁড়িকে বুক হিসাবে কল্পনা করেছেন, তাদের বুকের মধ্যে যখন সেটা দিয়ে ক্ষত হচ্ছে, রক্ত বেরোচ্ছে, সেই রক্ত বা ক্ষতগুলোকে তারা তখন কি করছে, এটা তো দেখানো যাবে না সমাজকে, তখন তারা সেই রক্ত বা ক্ষত চিহ্নকে কার্পেট দিয়ে তারা মুড়িয়ে রাখছে যাতে সমাজ না দেখতে পায়। কিন্তু কার্পেট দিয়ে তুমি যতই মুড়িয়ে রাখো সেটা কি চাপা পড়বে? তোমার একটা জায়গায় কেটে গেছে, তুমি সেটার উপর দিয়ে ব্যান্ডেজ মেরে দিলা এবং উপরে একটা শার্ট পরে নিলা, তাই বলে কি তোমার ক্ষত স্থান ঢাকা পড়ে যাবে? পড়বে না। তুমি নিজেই সেই কষ্টে, যন্ত্রণায় ভুগতে থাকবে। এবং কবি এটাও মনে করে দিয়েছেন, সম্রাট হুমায়ুন ভীষণ অত্যাচারী শাসক ছিলেন। তিনি প্রজাদের ভীষণ অত্যাচার করতেন এবং শেষ পর্যন্ত তার কিভাবে মৃত্যু হয়েছে বলতো? সিঁড়ি থেকে পা পিছলে পড়ে যায় একটা রাজার মৃত্যু হয়, এটা কখনো ভাবা যায়? তো হুমায়ুন তো নাম শুনেছ, হুমায়ুনের সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছিল। এইভাবে কবি বড় লোকদের সাবধান করে দিয়েছেন, তোমরা এখনো শুধরে যাও, না হলে একদিন হুমায়ুনের মতো তোমাদেরও এই সিঁড়ি থেকে পা পিছলে হয়তোবা মৃত্যুও হতে পারে। মানে পদস্খলন বলেছে, পদস্খলন মানে পা পিছলে পড়ে যাওয়া। তো এইটাই হলো সিঁড়ি কবিতার বিষয়বস্তু আলোচনা। আর এবার আমরা নেক্সট যে কবিতাটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবার আমরা যে কবিতাটি নিয়ে আলোচনা করব সেটি হলো বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথের প্রতি। এই বুদ্ধদেব বসুর লেখা রবীন্দ্রনাথের প্রতি কবিতায় আমাদের কবি বলতে চেয়েছেন, দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের অমানবিক পরিবেশে কবি স্মরণ করেছেন চিরযুগের কবি রবীন্দ্রনাথকে, যিনি বলেছিলেন জীবনের জয় হবেই। আসলে এই কবিতায় আমাদের কবি বুদ্ধদেব বসু বলতে চেয়েছেন যে এই যে একটা খারাপ সময় চলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেই সময়টাতে সমস্ত দেশগুলি একে অপরের বিরুদ্ধে যুদ্ধে মত্ত হয়ে গিয়েছিল। সেই সময়টাতে এত খারাপ পরিস্থিতি, এই খারাপ পরিস্থিতিতে মানুষ কিভাবে বাঁচবে, কিভাবে শ্বাস প্রশ্বাস নিবে, সেটা তিনি বা সাধারণ মানুষরা বুঝতে পারছিলেন না। আর সেই সময় তার গুরু, বুদ্ধদেব বসুর গুরু ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তো তিনি তার গুরুদেবকে স্মরণ করেই বেঁচে রয়েছেন, কারণ গুরুদেব যে সমস্ত বাণীগুলো তাদের শুনিয়েছে তার মধ্যে বুদ্ধদেব বসুও ছিল। সেই বাণীগুলির কথা স্মরণ করেই বুদ্ধদেব বসু এই ক্ষয়িষ্ণু সময়ের মাঝেও ভালো থাকার রসদ পেয়েছেন। এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বিদেশি শক্তিগুলি তারা বিভিন্ন দেশ দখল করার যে একটা চাহিদা তাদের মধ্যে প্রবলভাবে লক্ষ্য করা যেত। ভারতের কথাই তুমি ভেবে নাও, ভারতে যখন প্রথম যে বৈদেশিক শক্তিরা এসেছিল তারা কি রাজা হিসাবে এসেছিল? না, তারা এসেছিল বণিক হিসাবে, যে এখানে এসে তোমার ব্যবসা বাণিজ্য করবে ইত্যাদি। কিন্তু ভারতে এসে ভারতের কাঁচামাল ইত্যাদি বিভিন্ন জিনিস দেখে, তাদের যে মশলা, ভারতের আরো বিভিন্ন জিনিস, সেগুলি দেখে তাদের কিন্তু ভীষণ লোভ হলো এবং সমুদ্রের ধারে তারা সেখানে ঘাঁটি গাড়ার একটা চিন্তা ভাবনা করলো। আর তাদের যে লুব্ধতা লালা ঝরে, একটা কবিতা লাইন আছে এখানে, তাদের যে লালা ঝরে মানে কোনো একটা ভালো খাবারের জিনিস দেখলে পরে যেমন তোমাদের খেতে ইচ্ছা করে, আর আরো যে বিভিন্ন পশুরা রয়েছে তাদের যে লালা ঝরে তখন দেখবা। তো সেই ধরনের ওই বৈদেশিক শক্তিরা ভারতে যে কাঁচামাল বা ভারতের যে সামগ্রী সেগুলি দেখেও তাদের লালা ঝরেছিল, মানে তাদের কিন্তু লোভ হয়েছিল সেগুলি দেখে। আর তার ফলেই ভারতের এই সমস্ত জিনিসগুলি অধিকার করার জন্য তারা ভারতকে অধিকার মানে গ্রাস করার একটা চিন্তা ভাবনা করে, আর যার ফলে লেগে যায় যুদ্ধ। তারা বড় বড় কামান, তারপর বড় বড় আগ্নেয়াস্ত্র ইত্যাদি নিয়ে ভারতের সাধারণ মানুষের গায়ে গুলি করতেও তারা দ্বিধাবোধ করে না। তারা নিজেকে শ্রেষ্ঠ মনে করে। তা বলেছিল এখানে কবি যে আমি শ্রেষ্ঠ,
আমি সবার চেয়ে বড়। তারা যেহেতু উপর দিয়ে অ্যাটাক করে, নিচ দিয়ে অ্যাটাক করে, সব জায়গা দিয়ে অ্যাটাক করে, তাদেরকে রাক্ষসের সাথে তুলনা করেছে এখানে কবি। আর সঙ্গীন, এখানে একটা ওয়ার্ড আছে যে ওই যে বন্দুকের আগায় যে একটা ছোট্ট করে যে চাকু লাগানো থাকে, সেটাই হচ্ছে সঙ্গীন। সেটা দিয়ে কি করছে বলতো, বুকের মধ্যে তারা গুঁতো মেরে ফুটো করে দিচ্ছে, যার ফলে মানুষের মৃত্যু অবধারিত। এই ধরনের অত্যাচারের কথা এখানে বলেছে। ডিটেলসে আরেকটা ভিডিও রয়েছে, সেখানে গিয়ে তুমি দেখতে পারবে। আর এখানে কবি এই যে অত্যাচারের মধ্যেও কবি আমাদের বুদ্ধদেব বসু ভালো থেকেছেন শুধুমাত্র তার গুরুদেবকে মনে করে। এই জন্যই এই কবিতাটির নাম হলো রবীন্দ্রনাথের প্রতি। এই কবিতা মোটামুটি এটুকুই, আর ডিটেলসে তো আলাদা করাই আছে। যাই হোক, এবার আমরা নেক্সট কবিতার দিকে এগিয়ে যাব। এবার আমরা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা ফুল ফুটুক না ফুটুক যে কবিতাটি রয়েছে, সেই কবিতাটি নিয়ে এবার আমরা আলোচনা করব। এই ফুল ফুটুক না ফুটুক কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা। সেই বিখ্যাত কবিতাটি তোমাদের পাঠ্য রয়েছে। কবিতাটি ভীষণ সুন্দর। চলো তাহলে একটু সামান্য আলোচনা করি। বিশ্বযুদ্ধের পরবর্তী সমাজকে শীতের কাঠিন্যের সাথে তুলনা করেই কবি স্বপ্ন দেখেছেন বসন্ত সেখানে প্রাণের সঞ্চার করবেই। আসলে এই কবিতাটি একটু বুঝিয়ে বলি। দেখো, কবিতাটিতে 3-4টি উদাহরণ দিয়ে কবি বসন্তের আগমনকে এই কবিতায় মূলত ফুটিয়ে তুলতে চেয়েছেন। আগেকার দিনে কি হতো? আগেকার দিনে আমাদের রাস্তাঘাট ইত্যাদি সব কিছু মাটির ছিল, গাছে গাছে ফুল ফুটতো, কোকিল দেখা যেত। যেই সময়টাতে যা হওয়ার কথা সেই সময়টাতে সেই জিনিসটাই হতো। মনে করো, আমরা যে 6টা ঋতুর কথা পড়েছি, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, এই 6টা ঋতুই আগেকার দিনে অনুভব করা যেত। কিন্তু এখন আমরা কটি ঋতু অনুভব করি? গ্রীষ্ম, গরম, যেটা ভীষণ অনুভব করি। এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে এসি। গ্রীষ্মকে আমরা অনুভব করি বলেই এসি কিনেছি। বর্ষাকেও মোটামুটি অনুভব করা যায়। শরৎ তো দুর্গাপূজার জন্য শরৎ, না হলে শরৎ বুঝতেও পারতে না। আর শীত, এই যে 4টে ঋতু, এই 4টে ঋতুকেই আমরা অনুভব করি। বসন্ত তো এখন আর নেই, আর হেমন্ত এটাও কিন্তু লুপ্ত। আর বসন্তের সময় আমরা কোকিলের ডাক শুনতে পেতাম, এখন তো কোকিলই দেখা যায় না, তো ডাক কোথা থেকে শুনবে? তো এই ধরনের কথাই কবি কিন্তু এই কবিতায় বলেছেন। এখনকার দিনে আমরা কি করি? ইট কাঠ পাথরের দেওয়ালে থাকি, রাস্তাঘাট সব পিচের তৈরি। রাস্তাঘাটের পাশে যে ফুটপাত, যেখান দিয়ে লোক হাঁটবে, যেখানে গাছ লাগাতাম আগে আমরা মাটিতে, সেই গাছ না লাগিয়ে এখন আমরা সেই জায়গাটাতে শান বাঁধিয়ে দিচ্ছি। শান বাঁধানো মানে প্লাস্টার করে দিচ্ছি মানুষের হাঁটা, সাইকেল চালানো ইত্যাদির জন্য। তো যার ফলে গাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। তাই বলে কি গাছ হবে না? অবশ্যই হবে। তো সেই ফাঁক ফোকরের মধ্যেই বা ফাটলের মধ্যেই কোনো একটা ছোট্ট কাঠখোট্টা গাছ, কাঠখোট্টা মানে একদম রোগা দুর্বল গাছ, সেই রোগা দুর্বল গাছটি ওই ফাঁকের মধ্যেই তার শিকড়টি চুবিয়ে দিচ্ছে বা ডুবিয়ে দিচ্ছে। আর যার ফলে সে কিন্তু প্রচণ্ড কষ্ট করে, প্রচণ্ড এই মানে তার তো প্রতিকূল অবস্থা আর কি, তো তার মধ্যেও সে বেঁচে থাকছে এবং তার পাতাগুলোকে সে বিকশিত করে দিচ্ছে। এবং তারপর সে হাসছে। কেন বলতো? কারণ মানুষ তাকে আটকানোর চেষ্টা করেছিল, বৃদ্ধি না হতে দেওয়ার চেষ্টা করেছিল, তবুও সে বৃদ্ধি হয়েছে, বড় হয়েছে এবং নিজে স্বাবলম্বী হয়ে উঠেছে। এই জন্য কিন্তু সে বুকের পাঁজর ফাটিয়ে হাসছে। এটা একটা উদাহরণ। আরো উদাহরণ আছে। ধরো তুমি, তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড, তুমি না, তোমার কোনো ক্লোজ ফ্রেন্ড, তোমার সাথে খুব ভালো সম্পর্ক, সে তোমাকে কোনো একটা জায়গায় নিয়ে গেল, নিয়ে গিয়ে সেখান থেকে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিল, ফেলে দেওয়ার চেষ্টা করলো, তুমি সেটা দেখলে এবং তারপরেই তোমাকে আবার সেখান থেকে উদ্ধার করলো। বা মনে করো কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছিলে, বাসের সামনে তোমাকে ধাক্কা মারলো এবং তারপরে আবার তোমাকে সেখান থেকে টেনে আনলো। তো সেই যে তুমি দেখলে যে সে বিট্রে করলো তোমার সাথে, তারপর কি আর তার সাথে তোমার সম্পর্ক রাখতে ইচ্ছা করবে?
নিশ্চয়ই করবে না। তো এই রকম একটা উদাহরণ দিয়েছেন যে মানুষ তো প্রকৃতির সাথে এখন খারাপ ব্যবহার করছে, তবুও তো প্রকৃতি মানুষকে ভুলে যাচ্ছে না। প্রকৃতি তো তার ফুলের ডালি সাজিয়ে অক্সিজেন দিয়ে আমাদের সাহায্য করেই চলেছে, কিন্তু আমরা তার প্রিয় বন্ধু হিসেবে থাকতে পারছি না। আর মনে করো একটা বন্ধুকে বা তোমাকেই ধরো, কালো যে চোখের মধ্যে একটা পট্টি পরিয়ে একটা অন্ধকার কোনো ঘরের মধ্যে, মানে আলো থেকে কোনো একটা অন্ধকার ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে সেখানে তোমাকে ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার পরে তোমার চোখের ওটা খুলে দেওয়া হলো, তখন তুমি কি দেখবে বলো তো? অন্ধকার, তোমার চারিদিকটা অন্ধকার হয়ে যাবে। তো তখন তুমি একদম পুরোপুরি অন্ধ হয়ে যাবে। তারপর ধীরে 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 তোমার সেই একটু চোখের ক্ষমতা ফিরবে। তো এই ধরনের উদাহরণগুলি কবি দিয়েছেন, মানে প্রকৃতিকে আমরা একেবারে অন্ধকারে ফেলে দিচ্ছি, আর তারপরে প্রকৃতি ধীরে ধীরে আবার ধাতস্থ হচ্ছে। আগেকার দিনে তো কোকিলের ডাক শোনা যেত, এখন তো কোকিলও নেই। আর কোকিলের ডাকের একটি অপশনও কবি দিয়েছে, হরবোলা। হরবোলা কাকে বলে মানে বলে দেই একটু। তোমাদের ক্লাসেও তোমরা লক্ষ্য করবে অনেক ছেলে পেলে কুকুরের ডাক, বিড়ালের ডাক, ইঁদুরের ডাক, বাদরের ডাক ইত্যাদি ডাক পারে। কিছু কিছু পাকা ছেলে মেয়ে থাকে এই ধরনের যারা ডাকে। তো এই যে পশু পাখির ডাক ইত্যাদি যারা পারে তাদেরকেই কিন্তু হরবোলা বলা হয়। আগেকার দিনে কি হতো, কোকিলের ডাক শুনতে পেতাম না, মানে কোকিল তো নেই, 2-1 পয়সা দিলে সেই হরবোলা ডাকের ছেলেটি কোকিলের ডাক শুনে যেত। কিন্তু এখন তো সেই ছেলেটিকেও আর পাওয়া যায় না, সেই ছেলেটিকেও দেখা যায় না। কে শোনাবে এখন কোকিলের ডাক? তো এই ধরনের যে বসন্তের যে চিহ্নগুলা সেগুলো ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গিয়েছে। আরেকটি উদাহরণ দিয়েছে, একটি কালো কুৎসিত আইবুড়ো মেয়ে। কাদের আইবুড়ো বলা হয়? যাদের দীর্ঘদিন বয়স হয়ে যাওয়ার ফলেও বিয়ে শাদী হয় না, তাদের বলা হয় আইবুড়ো মেয়ে। তো সেই কালো কুৎসিত আইবুড়ো মেয়েটি রেলিংয়ে দাঁড়িয়ে বুক চেপে ধরে সে কিন্তু দিনের পর দিন প্রতীক্ষায় আছে যে এই যে বসন্তের পর বসন্ত পার হচ্ছে, কিন্তু তার জীবনে কি কখনো বিয়ের লগ্ন আসবে? তার কি কোনোদিন বিয়ে হবে? এইসব 7-5 সে ভাবছিল। এমন সময় একটি প্রজাপতিকে আমরা কি হিসাবে চিনে থাকি বলতো? তোমাদের ঘরে, বাড়ির ঘরে যদি কেউ কোনো প্রজাপতি ঢুকে তখন কি বলি আমরা? যে তার বিয়ের লগ্ন হয়ে গেছে, যে মানে বিয়ের উপযুক্ত আর কি। তো প্রজাপতি হচ্ছে বিয়ের প্রতীক। তো এই ধরনের একটি প্রজাপতি তার গায়ে এসে বসলো। এতে দুরকম হতে পারে, সত্যি সত্যি হয়তো তার বিয়ের সম্ভাবনা রয়েছে, বা কাউকে ভেঙ্গানো। অনেক সময় দেখবে তুমি একটা ড্রেস পরে গেলে হয়তো তোমাকে ভালো লাগছে না, তোমার বন্ধুরা কি বলছে, আজকে তোকে খুব সুন্দর লাগছে। এটা কিন্তু তোমাকে সত্যি সত্যি বলেনি, তোমাকে কিন্তু টোন কাটছে। তো এই ধরনের কথাগুলি মেয়েটিও ভাবলো প্রজাপতিটি হয়তো তাকে ভেঙাতে এসেছে, তাই সে চট করে ঘরের মধ্যে ঢুকে গেল এবং দাঁড়াম করে দরজাটা কিন্তু লাগিয়ে দিল। যাই হোক, এই 3-4টে উদাহরণ দিয়ে আমাদের কবি সুভাষ মুখোপাধ্যায় এই ফুল ফুটুক না ফুটুক কবিতাটি আমাদের সামনে তুলে ধরেছেন। আর এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যে একটি খারাপ সময় এসেছিল, সেই খারাপ সময়ের পরে কবি আবার আশা বেঁধেছেন বুকের মধ্যে যে আবার বসন্ত ফিরে আসবে, সে ফুল হোক বা না হোক, কারণ বসন্তকালে ফুলের ডালি নিয়ে প্রকৃতি হাজির হয়। কবি তাই বলেছেন, ফুল ফুটুক বা না ফুটুক বসন্ত আজ। এটাকে তো বসন্তের অস্তিত্বকে তো অস্বীকার করা যাবে না। এই কবিতাটি এটুকুই। এবার আমরা পরবর্তী যে কবিতা রয়েছে সেই কবিতা নিয়ে আলোচনা করব। এবার আমরা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা অমলকান্তি যে কবিতাটি রয়েছে সেই অমলকান্তি কবিতাটি নিয়ে আমরা আলোচনা করব। দেখো, কবিতাটি ভীষণ সোজা আর এবার আসার পক্ষে উপযোগী, মানে তোমাদের হয়তোবা আসতেও পারে। তো সেই অমলকান্তি কবিতাটি নিয়ে আলোচনা করছি। কবি বলেছেন তাদের ক্লাসে, তারা তো অনেক বন্ধু বান্ধব ছিল, সেই অনেক বন্ধু বান্ধবের মধ্যে অমলকান্তি নামের একটা বন্ধু তাদের সঙ্গে ছিল, পড়তো। তাদের বন্ধুরা অনেকে শিক্ষক, অনেকে ডাক্তার, অনেকে উকিল, অনেকে ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি হতে চেয়েছিল, কিন্তু অমলকান্তি
এদের মতো কিছুই হতে চায়নি। সে কি হতে চেয়েছিল বলতো? অমলকান্তি লাজুক রোদ্দুর হতে চেয়েছিল, সেই লাজুক রোদ্দুর যা জাম ও জামরুলের পাতায় হাসির মতো লেগে থাকে। মানে বৃষ্টির পরে দেখবে যখন রোদ উঠে, সেই রোদটা খুব চকচকে হয়, এবং সেই রোদেই অমলকান্তি হতে চেয়েছিল। যাই হোক, অমলকান্তি ছিল একটু পড়াশোনায় অমনোযোগী। তাকে দেখে আমাদের কবিদের, নীরেন্দ্রনাথ চক্রবর্তীদের একটু মায়াই হতো। কবিতায় আমরা দেখতে পাই শিক্ষক মশাই যখন তাকে ব্যাকরণ মানে শব্দরূপ জিজ্ঞাসা করত, তখন সে এমন ভাবে হাঁ করে তাকিয়ে থাকতো জানলার দিকে যে সে যেন কিছুই জানে না, বোঝে না, সে যেন অবুঝ। তাকে দেখলে তার মায়া হতো। সবাই অন্যান্য পেশার সাথে যুক্ত হলেও অমলকান্তি কিন্তু শেষ পর্যন্ত এই রোদ্দুর হতে পারেনি। রোদ্দুর কি আর হওয়া যায়? একটা বাস্তব চিন্তা ভাবনা তো তুমি করবে। রোদ্দুর হতে পারেনি, সে এখন কি করে বলতো? সে এখন ছাপাখানায় কাজ করে, অন্ধকার ঘরের মধ্যে। সে তার একদম বিপরীত ক্যারেক্টারে চলে এসেছে, একটি ছাপাখানায় কাজ করে। বাকি যে বন্ধু বান্ধবরা সবাই মোটামুটি সেটেল। যে ডাক্তার হতে চেয়েছিল সে হয়তো মাস্টার হয়েছে, যে মাস্টার হতে চেয়েছিল সে হয়তো ডাক্তার হয়েছে। তাতে কোনো ফারাক আসে না। মনের ইচ্ছা পূরণ হয়েছে, সেটেলমেন্ট তো হয়ে গেছে তাদের জীবনে। কিন্তু অমলকান্তি তো কিছুই হতে পারলো না। এখনো মাঝে মাঝে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সাথে তিনি দেখা করতে আসেন, এসে অনেকক্ষণ বসে গল্প করে এবং শেষে বলে আসি তাহলে। তখন কবি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এই অমলকান্তির জন্য কবির এখনো খুব খারাপ লাগে। এই অমলকান্তি যে রোদ্দুর হতে চেয়েছিল কিন্তু রোদ্দুর হতে পারেনি। দেখো, এই অমলকান্তি কবিতাটি মূলত এটুকুই। অমলকান্তি কবিতাটিকে আমি আর কি, এটা খুবই সোজা কবিতা, একটু পড়লে পরেই তোমরা বুঝতে পারবে। এবার আমি শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন যে কবিতাটি রয়েছে, সেই বাবু বলেন কবিতাটি নিয়ে আলোচনা করব। কবি এখানে দাম্ভিক ও নিষ্কর্মা বাবু সম্প্রদায়ের অন্তঃসার শূন্যতার কথা বলেছেন, যাদের জ্ঞান কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ, নিজেদের জীবনে বা তার জীবনে যার কোনো প্রয়োগ নেই। একটু বুঝিয়ে বললে এরকম দাঁড়ায়, বাবু বলেন কবিতাটা খুবই ছোট, খুবই সামান্য। তো এরকম দাঁড়ায় যে বাবু বলেন কবিতায় বাবু নামক এক সম্প্রদায়কে আমরা দেখতে পাই, যারা পুঁথিগত বিদ্যায় ভীষণ পারদর্শী। মানে তারা জ্ঞানে মনে করে নিজেকে শ্রেষ্ঠ, মানে সেই একমাত্র জ্ঞানী পৃথিবীতে। সে দুনিয়া উলট পালট করে দিতে পারে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে, কিন্তু কাজের বেলা সে কিচ্ছু পারে না। তার সমস্ত কাজকর্ম করে দেয় তার চাকর বাকরেরা। সে বাজারেও যায় না, লোকের সাথে মিশেও না, পাশের বাড়িকে সে চেনেও না। তোমাদের আশেপাশে, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যেও এরকম দুই একটা আছে, আমি গ্যারেন্টি দিচ্ছি তোমাদের আশেপাশে এরকম দুই একটা পাবে, যারা আশেপাশের পাড়ার সাথে কোনো কথাই বলে না, অথচ লেকচার দেওয়ার বেলা তারা কিন্তু একদম আকাশ ছোঁয়া লেকচার দেবে। এদেরকেই বলা হয় বাবু সম্প্রদায়। এই বাবু সম্প্রদায়রা পুঁথিগত জ্ঞানে নিজেদেরকে বিশাল বিদ্বান মনে করে। তাদের জীবনযাপন সেটা তো করে দিবে চাকর বাকরেরা। তারা ওই ঘরের মধ্যে থেকেই দুনিয়া উলট পালট করে দিবে। তারা এতটাই অলস যে নিজের ভুলেও যদি নিজের বাড়িতেও যদি আগুন লেগে যায় বা পাশের বাড়িতেও যদি আগুন লেগে যায়, সেই আগুনকে তারা দূর থেকেই দেখে, তাকে যে নেভানোর ব্যবস্থা করবে সেই নেভানোর ব্যবস্থাটা পর্যন্ত তারা করে না। তাহলে তাদের পৃথিবীতে থেকে কি লাভ? তারা পৃথিবীতে থেকে কি করবে? পৃথিবী যদি বই পড়েই সব হয়ে যেত, বাস্তব জ্ঞান যদি না হতো, তাহলে কি আর হবে? তাহলে তোমার এই যে তোমরা পড়াশোনা করছো, কেমিস্ট্রি, ফিজিক্স, আরো বিভিন্ন ম্যাথমেটিক্স ইত্যাদি করছো, তোমরা যদি সেটাকে বাস্তবে প্রয়োগ না করো তাহলে কি লাভ? একটা সাধারণ তোমাকে 100 টাকা দিয়ে পাঠিয়েছে, তুমি অঙ্ক জানো, তুমি কিছু টাকার সবজি, আলু টালু ইত্যাদি কিনলে, কিছু টাকা হলো বিল, বাকি টাকাটা তুমি ব্যালেন্স না নিয়ে চলে আসলা। তাহলে তোমার পড়াশোনা করে কি লাভ? তুমি তো যোগ বিয়োগই পারো না। তুমি এদিকে মুখে ফাটিয়ে দিচ্ছ, তুমি 100-তে 90 পাচ্ছ, 95 পাচ্ছ, 95, 96, 97, 98 পাচ্ছ, অথচ তুমি বাজার করতে পারছো না, বাজারে যাচ্ছ না,
তুমি যোগ বিয়োগের হিসাব ইত্যাদি তুমি জানোই না কিভাবে কি করে, তাহলে তোমার পড়াশোনা করে কি লাভ? তাই কবি বলেছেন যে পুঁথিগত বিদ্যার পাশাপাশি একটু ধরো বাস্তব জ্ঞান থাকারও একটু জরুরি রয়েছে, না হলে কিন্তু সমাজে আমরা চলতে পারবো না, এই বাবু সম্প্রদায়ের মতোই আমরা হয়ে যাব। বাবু বলেন কবিতাটি খুব ছোট, এটা ডিটেলসে করাই আছে, এই কবিতাটি নিয়ে বেশি আলোচনা করব না। আর আমরা এখন নেক্সট কবিতার দিকে এগিয়ে যাব। এবার আমরা অমিতাভ দাশগুপ্তের লেখা খো খো নামক যে কবিতাটি রয়েছে, এটি তোমাদের শেষ কবিতা। সেই খো খো নামক কবিতাটি নিয়ে এবার আমরা আলোচনা করব। খো খো হচ্ছে আমাদের ভারতবর্ষের একটি নামি দামি খেলা, খুব ভালো খেলা, কিন্তু বর্তমানে খেলাটি একটু লুপ্ত হয়ে গিয়েছে। অনেকে তোমরা যারা এই আইসিএসসি বোর্ডে পড়ছো, মানে তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ছো, তোমাদের স্কুলে কিন্তু খো খো খেলানোর কথা। গ্রামে গঞ্জে তো হয়ই, সরকারি স্কুলগুলোতেও হয়, তোমাদের স্কুলেও আশা করি হয়। তো এই ধরনের খেলাগুলিতে ভীষণ মজা হয়, এবং এই ধরনের খেলাগুলি অলিম্পিক ইত্যাদি বিভিন্ন জায়গায় যেগুলিতে তোমার খেলার যে চ্যাম্পিয়নশিপ হয়, সেগুলিতে কিন্তু এই খেলাটি হয়ে থাকে। তো এই খেলাটি একটি ক্লাস 5-এ পড়া, না সরি ভুল বললাম, একটি ছোট্ট মেয়ে, এই ছোট্ট মেয়েটি এই খেলাটি ভীষণ ভালোবাসে। ছোট্ট মেয়েটির মধ্যে তাদের বাড়িতে তার বাবা হচ্ছে হকার, তার দাদা এখনো বেকার, ছোট বোনটি 5-এ পড়ে। তো এই যে একটা নিম্নবিত্ত পরিবারের মেয়ে, সে খো খো খেলায় পারদর্শী, অথচ তার স্বপ্ন কি বলতো, তার বাড়ি বনগাঁ, সে বনগাঁ থেকে বার্লিন যাবে, জার্মানি যাবে। তো সেই বার্লিনে সে যাবে খো খো খেলতে, এটা তার স্বপ্ন। এবং কবি বলেছেন এই স্বপ্ন সে সফল করবেই, যদি কারো সাধ্য থেকে থাকে তাহলে তাকে রুখে দেখায়ও। কারো সাধ্য নেই তাকে রোখার, সে খো খো খেলতে চেয়েছে, সে খেলবেই। দেখো, সে এত দারিদ্রতার মধ্যেও সে কিন্তু মায়ের সাথে ঠোঙ্গা বানায়। ঠোঙ্গা বুঝো তো তোমরা, মুড়ি মিশালি বা অন্যান্য যে যাবতীয় যে সমস্ত জিনিস যেগুলো খাও, সেগুলি ঠোঙ্গাতে করে দেয়, কাগজের ঠোঙ্গা। সেই ঠোঙ্গায় মুড়ি মিশালি বা ইত্যাদি যেগুলোতে খাও কাগজের, সেগুলি সে মায়ের সাথে তৈরি করে ফাঁকা সময়ে আর কি। দুপুরবেলা যখন সে খেলে, সে খেলতে খেলতে মাঠের মধ্যে খেলে, তো মাঠের চারপাশে বাড়িঘর আছে, সেখানে যখন ভাত বসায় সবাই সন্ধ্যার দিকে, সেই ভাতের একটা গন্ধ বেরোয়। সেই গন্ধ যখন তার নাকে যায়, তখন তার নাড়ি ভুড়িগুলো কিন্তু বেরিয়ে আসতে চায় খিদায়, তবুও সে কিন্তু খেলা নিয়েই মেতে থাকে, বা খেলাকেই সে বেশি ভালোবাসে। আর এত দারিদ্রতার মধ্যেও, এত অভাব থাকা সত্ত্বেও সে নিজের স্বপ্নকে পূরণ করতে চায়, এবং কবি বলেছেন যে এই স্বপ্ন তার পূরণ হবেই, আজ না হয় কাল। এবং সে ভবিষ্যতে খেলার পাতায়, খেলার যে উইকিপিডিয়া হয়, সেই খেলার পাতায় সে তার নাম লিখে রাখবেই। যদি সাধ্য থাকে তাহলে তাকে রুখে দেখিও, রুখে আটকে দেখাও, তার ক্ষমতা নেই কারো, এটাই কবির দৃঢ় বিশ্বাস। যাই হোক, খো খো কবিতাটি এটুকুই। আমি তোমাদের পরপর 10টি কবিতা নিয়ে আলোচনা করলাম। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরপরে আমরা চাঁদের পাহাড় এবং আরেকটি যে রয়েছে জাম্বো, সেটিরও এরকম পর্ব নিয়ে ছোট ছোট আলোচনা তোমাদের সামনে করে দিব। আজ তাহলে এ পর্যন্তই, দেখা হবে তাড়াতাড়ি।